আছে ভয় ঘটনা। A true horror station. ওয়েলকাম ব্যাক, সবাইকে স্বাগত জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। ব্যাক টু ব্যাক দুটো গল্প আপনাদের শোনাবো। 6টা গল্পের সিরিজের যে ঘটনাগুলো আপনাদের শোনাচ্ছিলাম তার মধ্যে আজকে 3 নম্বর এবং 4 নম্বর ঘটনা আপনাদের পরপর শোনাবো। সো প্রত্যেকে সমস্ত কাজ শেষ করে কানে হেডফোন দিয়ে বসে পড়ুন আর রোমহর্ষকর সত্যি ঘটনার সাক্ষী হয়ে থাকুন। আর সময় নষ্ট না করে চলে যাব সরাসরি গল্পে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনারাও আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো ঘটনা কিংবা আপনাদের শোনা কোনো ঘটনা অবশ্যই আমাকে লিখে পাঠাতে পারেন। কোথায় লিখে পাঠাবেন সমস্ত লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, অতি সহজে আপনারা খুঁজে নিতে পারবেন। তো চলে যাচ্ছি সরাসরি গল্পে। সঙ্গে আছি আমি কৌশিক, সাউন্ড এবং গ্রাফিক্সে আমার সাথে আছে আবির। এক মহান তান্ত্রিকের জীবনের ঘটে যাওয়া অনেক ঘটনার মধ্যে থেকে কিছু ঘটনা আপনাদের আগে আমি শুনিয়েছি, আরও কিছু ঘটনা আপনাদের আগে আমি শোনাবো। তার মধ্যে আজকে 3 নম্বর এবং 4 নম্বর ঘটনা আপনাদের পরপর শোনাবো। সে আজ খুব বেশি দিন আগেকার কথা নয়। পাঞ্জাবের জেলা শহর গুরুদাসপুরে পৌঁছালাম বিকেল 6টার পরে। তখন গ্রীষ্মকাল, সূর্য তখনও অস্ত যায়নি। সেই অগ্নিকুণ্ড থেকে চারপাশে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছিল। সার্কিট হাউসের রিজার্ভ করা ঘরে চৌকিদার আমাকে নিয়ে গেল। ঘরের দেওয়ালগুলো থেকে তখনও আগুনের তাপ বের হচ্ছিল। ঘরের মধ্যে সেই গরমে বসবার উপায় ছিল না। হাত মুখ ধুয়ে বাইরের বারান্দায় ইজি চেয়ারে বসে পড়লাম। ক্রমে সূর্যাস্তের পর রৌদ্রের তাপটা একটু কমল। তখন সার্কিট হাউসের সামনে এসে দাঁড়ালো স্থানীয় স্বাস্থ্য বিভাগের এক সরকারি জিপ। জিপ থেকে নামলেন এক সর্দারজি এবং তার পেছনে নামলেন স্যুটবুট পরা এক ভদ্রলোক। তাদের পেছনে নামলো এক আর্দালি পিয়ন, হাতে তার একটা থার্মোফ্ল্যাক্স ও 2টো অ্যাটাচি কেস। আমি ইজি চেয়ারে বসে একটা বড় কাঁচের গ্লাসে লস্যি খাচ্ছিলাম। ভদ্রলোকেরা ও আর্দালি পিয়ন সার্কিট হাউসের পাশের ঘরে তালা দেওয়া দরজা খুলে ভেতরে চলে গেলেন। কিছুক্ষণ পরে তারা বাইরের বারান্দার আরেক পাশে বসলেন এবং লস্যি খেতে আরম্ভ করলেন। চৌকিদারের সাথে কথাবার্তা বলার পর সর্দারজি ঘরের ভেতরে চলে গেলেন এবং অন্য ভদ্রলোকটি আমার কাছে এসে নমস্কার জানিয়ে সসংকোচে বাংলায় বললেন, মাফ করবেন, একটু বিরক্ত করছি। চৌকিদার কাছে জানলাম আপনিও একজন বাঙালি অফিসার এবং এখানে ইন্সপেকশনে এসেছেন। মাথা নেড়ে জানালাম হ্যাঁ। তারপরে কথা প্রসঙ্গে আমার সম্বন্ধে তিনি কিছু জানলেন। ভদ্রলোক নিজের পরিচয় জানালেন তিনি স্থানীয় সিভিল সার্জন এবং পাশেই হাসপাতালের ধারে তার কোয়ার্টার। বিদেশে অনেক দিন পড়ে আছেন, বাঙালির মুখ দেখতে পান না। যদি আপত্তি না থাকে আমি যেন তার সাথে আধ ঘন্টার জন্য তার কোয়ার্টারে যাই। আরও জানলাম তার সঙ্গে যে সর্দারজি এসেছেন তিনি স্বাস্থ্য বিভাগের ডাইরেক্টর এবং তার অফিস চণ্ডীগড়ে। তিনি তখন সার্কিট হাউসে বিশ্রাম করবেন। আমিও তৎক্ষণাৎ সম্মতি জানিয়ে সার্কিট হাউসের ঘরের দরজাটা বন্ধ করে তার সাথে রওনা হয়ে গেলাম। পরনে তখন আমার লাল লুঙ্গি আর একটা লাল রঙের হাত কাটা জামা, সেটাও ঘামে ভিজে গিয়েছিল। মিনিট 2 পরে পৌঁছলাম তাদের কোয়ার্টারে। পরে কথাবার্তায় জানলাম সিভিল সার্জনটি নাম অমিয় ভট্টাচার্য। বাড়িতে আছেন তার স্ত্রী মলিনা দেবী এবং একটি মাত্র কিশোরী মেয়ে চৈতালি। ডাক্তার ভট্টাচার্যের কোয়ার্টারে পৌঁছাবার পরে তিনি পরিচয় করে দিলেন তার স্ত্রী মলিনা দেবী এবং চৈতালির সাথে। ওই গরমের মধ্যে আরম্ভ হয়ে গেল চায়ের পর্ব। অল্প সময়ের মধ্যে তারা খুব ঘনিষ্ঠ হয়ে উঠলেন। বেশ ভালো লাগলো তাদের। জানলাম তাদের এক আত্মীয় থাকেন শিলিগুড়িতে, তারা আমার দীক্ষিত শিষ্য। তার কাছেই তারা আমার নামে অনেক কথা শুনেছেন। তার কাছেই তারা আমার অনেক কথাই নাকি শুনেছেন। কথা প্রসঙ্গে তারা জানতে চেয়েছিলেন চৈতালির বিয়ে কবে হবে এবং পাত্র কী রকম হবে। চৈতালি নিঃসংকোচে বলে উঠেছিল যে রকম পাত্রই হোক না কেন ডাক্তার যেন না হয়। তার কথা শুনে সকলে একসঙ্গে হো হো করে হেসে উঠেছিলাম। ঘরোয়া পরিবেশে চৈতালিকে জিজ্ঞাসা করেছিলাম, কেন মা, ডাক্তার আবার কী অপরাধ করলো? চৈতালি খুব সহজভাবে বলেছিল, আমার বাবাকে তো দেখছি ডাক্তারদের সংসারের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। প্রতিদিনই প্রায় রাতে কল বুক এলেই তিনি হাসপাতালে চলে যান। দিনের বেলায় পাশের লাশ কাটা ঘরে প্রায়ই মরা কাটতে হয় তাকে এবং বাড়ি ফিরতে হয় অনেক রাত করে। আচ্ছা, আমি দেখছি এই বিষয়ে। তবে তোমার সঙ্গে যার বিবাহ হবে তিনি ডাক্তার নন, কোনো বিলত ফেরত ইঞ্জিনিয়ার, বলেছিলাম চৈতালিকে। একটু পরে
মলিনা দেবী বলেছিলেন তিনি শুনেছেন ভূত প্রেতেরা আমার কাছে জব্দ থাকে। কথাটা কি সত্যি? একটু বিস্মিত হয়ে জানিয়েছিলাম হ্যাঁ তা সত্য, কিন্তু এ কথা বলছো কেন মা? তখন মলিনা দেবী বলেছিলেন মাস 3 ধরে তাদের কোয়ার্টার্সে অসম্ভব ভূতের উপদ্রব চলছে। রাত্রি 10টা থেকে সেই উপদ্রব আরম্ভ হয় এবং চলতে থাকে শেষ রাত্রি পর্যন্ত। ডক্টর ভট্টাচার্য তারই মধ্যে বলে উঠলেন, দেখুন বাবাজি, আমি ডাক্তার, বিজ্ঞানের ছাত্র, ভূত প্রেতে আমার বিশ্বাস করা উচিত নয়, কিন্তু আমি যে নিজ চোখে প্রতিদিন দেখি বাথরুমের জলের বালতিটা শোয়ার ঘরে এসে হাজির হয় এবং তার জল চলকাতে থাকে। তাছাড়া রোজই প্রায় উপদ্রব আরম্ভ হয় সর্দারজির ভাংড়া গানের সঙ্গে। প্রথমে হাসি হুল্লোড় শুনতে পাই, তারপরে শুনি একটা বিকট আর্তনাদ। কিছুক্ষণ পরে ঘরে এসে হাজির হয় এক দেহহীন সর্দারজির মুন্ডু। গলার কাছটা তার কালো হয়ে থাকে জমাট বাঁধা শুকনো রক্তে, মুখটা তার ধারালো অস্ত্রে ক্ষতবিক্ষত করা, একটা চোখও তার গিয়েছে গলে। সেই ক্ষতের পাশ থেকে অন্য একটি চোখ দিয়ে সে ভয়াবহ দৃষ্টিতে তাকায়, মুখে তার দাড়ির ফাঁক দিয়ে যেন জমাট বাঁধা শুকনো কালো রক্তের চিহ্ন। আমার স্ত্রী ও চৈতালি সেই মুন্ডুটাকে কয়েকবার দেখেছে। মাথায় তার মেয়েদের মতো খোপা বাঁধা লম্বা চুল ও কাঙ্গা, অতি ভয়ঙ্কর তার মুখমণ্ডল। গুরুমুখী ভাষায় রোজ একই কথা বলে এবং বুঝতে পারি তার খুব কষ্ট হচ্ছে, কিন্তু সাদা দাঁতগুলোকে কড়মড় করে ঘষতে ঘষতে সেই মুন্ডুটা যখন ভয়াবহ দৃষ্টিতে তাকায় তখন সত্যিই ভয় করে। গতকাল রাত্রে সেই মুন্ডুটা অট্টহাসি হাসছিল এবং কেঁপে উঠছিল আমাদের শোবার ঘর। আমি নিজেও সেই মুন্ডুটাকে কয়েকবার দেখেছি। তাদের অনুরোধে পাশেই শোয়ার ঘরটায় গিয়েছিলাম এবং নাকে এসেছিল একটা বিশ্রী গন্ধ। কথা প্রসঙ্গে জানতে পেরেছিলাম ডাক্তার ভট্টাচার্য মাস 3 আগে একজন মুন্ডুকাটা সর্দারজির মৃতদেহ পাশেই লাশ কাটা ঘরে কেটেছিলেন। তার শরীরের মধ্যে কোনো রকম বিষ ছিল না, পাকস্থলীর মধ্যে ছিল প্রচুর মদ। তার মৃত্যুর কারণ সম্বন্ধে তার ধারণা কেউ তার শরীর থেকে মুন্ডুটাকে কৃপান দিয়ে কেটে আলাদা করে দিয়েছিল, সম্ভবত যাতে তাকে কেউ শনাক্ত করতে না পারে। আর যতদূর মনে পড়ে রাত্রে যে মুন্ডুটা তাদের ঘরে উপদ্রব করে বেড়াচ্ছে সেটা সেই সর্দারজিরই স্কন্দ কাটা মুন্ডু। তার কাছেই জানতে পেরেছিলাম, পরে পুলিশি তদন্তে জানা গিয়েছিল মৃতদেহটি একজন ব্যবসায়ী সর্দারজির, তার নাম সুরজিৎ সিং। অবশ্য ও এই অঞ্চলে সর্দারজির মৃতদেহ প্রায়ই লাশ কাটা ঘরে আসে পরীক্ষা নিরীক্ষার জন্য। প্রায়ই সন্ধ্যায় দুই বন্ধু সর্দারজি একসঙ্গে মদের বোতল নিয়ে বসেন, আড্ডা ভাঙড়া গান গল্প চলতে থাকে। তারপর মদের নেশা যখন বাড়ে তখন কোনো কথা কাটাকাটি হলেই একজন সর্দারজি অম্লান বদনে পরম বন্ধুটিকে কৃপান দিয়ে কেটে মেরে ফেলে। এ সম্বন্ধে তাদের তখন আর কিছু বলিনি, শুধু বলেছিলাম সেদিন রাত্রে এই বিষয়টা দেখব। সেদিন গুরুদাসপুরের সার্কিট হাউসটা ক্রমে নিস্তব্ধ হয়ে আসছিল। রাত তখন প্রায় 1টা। বড় সুটকেসটা খুলে ত্রিশূল ও আসনটাকে বার করে ফেললাম। তারপর আসনে বসেই সুরজিৎকে স্মরণ করলাম। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সুরজিতের ধরকাটা বিভৎস মুন্ডুটা সামনে এসে হাজির হলো। হিন্দি ভাষায় তার সঙ্গে আরম্ভ করলাম কথাবার্তা। সুরজিতের কাছেই জানলাম যে সে গুরুদাসপুর থেকে কিছু দূরে কাপড়ের ব্যবসা করত। মাঝে মাঝে সে গুরুদাসপুরে আসতো তার ঘনিষ্ঠ বন্ধু প্রীতম সিংয়ের কাছে। সে এলে প্রীতম সিং ও তার স্ত্রী অমৃত কৌর তাকে ছাড়তেন না। রাতে তাদের বাড়িতেই সে থেকে যেত। প্রীতম সিংয়ের ছিল হুঁশিয়ারির কারখানা ও ব্যবসা এবং অবস্থা ছিল বেশ ভালো। তাদের ছেলেপুলে হয়নি এবং সেই জন্য তাদের কোনো দুঃখও ছিল না। পরম শান্তিতে তারা থাকতেন। অমৃত কৌর ছিল অপূর্ব সুন্দরী, বয়স খুব বেশি নয়, 25-26-এর মতো। সে গুরুদাসপুরে এলে প্রীতম সিং আহারাদি ও সন্ধ্যায় একটু তরল উত্তেজক পানীয়র ব্যবস্থা করতেন। সুরজিৎ বিয়ে থা করেনি, তাই তার বাড়ির প্রতি তেমন আকর্ষণ ছিল না। প্রায় সে চলে আসতো বন্ধু প্রীতম সিংয়ের কাছে। যখন সুরজিতের কাছে জানতে চেয়েছিলাম তাকে সেইভাবে কেটেছিল কে এবং কেন, এই প্রশ্নে তার সেই বিভৎস মুখের এক কোণে বাঁকা চোখটার মধ্যে দিয়ে আগুন জ্বলে উঠেছিল। সে দাঁতে দাঁত ঘষে বলেছিল তাকে মেরেছে তার ঘনিষ্ঠ বন্ধু প্রীতম সিং। দুজনে রাত্রে খেতে বসেছিল। তার আগেই তারা প্রচুর পরিমাণে উত্তেজক তরল পানীয় গলাধঃকরণ করেছিল। অমৃত কৌর তখন সেখানে ছিল না। তারা জানতো অমৃত কৌর কিছুদিন আগে এলাহাবাদ স্টেশন থেকে মাইল 6 আগের স্টেশন নৈনিতে বিরাট ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিল। কিন্তু প্রীতম সিংয়ের বদ্ধমূল ধারণা হয়েছিল যে অমৃত কৌরের মৃত্যুর রহস্যের সঙ্গে জড়িত ছিল ওই সুরজিৎ সিং। আমি খুব সন্নিগ্ধ মনে শুনেছিলাম তার কথাগুলো। সুরজিৎ সিংয়ের বলে চলেছিল অমৃত কৌরের বাবা মির্জাপুরের কাছে বিখ্যাত কার্পেট বোনার কেন্দ্রে ভাদুইতে কার্পেট তৈরি ব্যবসা করেন। তিনি যখন গুরুদাসপুরে এসেছিলেন ফেরার পথে অমৃত কৌরকে তার সঙ্গে ভাদুইতে নিয়ে গিয়েছিলেন। তার মাস 3 পরে লোকাভাবে অমৃত কৌর গুরুদাসপুরে ফিরতে পারছিলেন না। তখন প্রীতম সিংয়ের অনুরোধে সে গিয়েছিল ভাদুইতে অমৃত কৌরকে নিয়ে আসবার জন্য। প্রীতম সিংয়ের তখন হুঁশিয়ারি কারখানা ফেলে একটি দিনের জন্য কোথাও যাওয়ার উপায় ছিল না। ভাদুইতে দিন 2 থাকার পর সে অমৃত কৌরের সঙ্গে
নিয়ে গুরদাসপুরের পথে রওনা হয়েছিল। দিল্লিগামী ডিলাক্স ট্রেনটার ফার্স্ট ক্লাস কুপের মধ্যে অমৃত কৌর আহ্লাদি সেরে লোয়ার বার্থে শুয়ে পড়েছিল, কিন্তু সে তখন তারই পায়ের দিকে বসে পান করে চলেছিল গ্লাসের পর গ্লাস স্কচ হুইস্কি। নৈনি স্টেশনে পৌঁছাবার কিছু আগেই তার লোলুপ দৃষ্টি পড়েছিল অমৃত কৌরের সুঠাম এবং সুন্দর দেহটার ওপর। তার মধ্যে দেখা দিয়েছিল প্রবল উত্তেজনা এবং কামাশক্তি। তখন সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। অমৃতের ইচ্ছার বিরুদ্ধে এবং ঘোর আপত্তি সত্ত্বেও তার উপর সে করেছিল চরম নির্যাতন। অমৃত কৌর প্রবল ক্রোধের সঙ্গে জানিয়ে দিয়েছিল সে সব কথা বলে দেবে তার স্বামী প্রীতম সিংয়ের কাছে। তখন সে পাগলের মতো কাঁদছিল আর বলে চলছিল সে ভাবতেই পারে না কোনো মানুষ তার মতো পশু হয়ে যেতে পারে। প্রচুর সুরাপানের ফলে সাধারণ জ্ঞানটুকু হারালেও সুরজিৎ সিংয়ের মনে দেখা দিয়েছিল প্রবল ভীতি এবং আতঙ্ক। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে তার কৃপাণ দিয়ে অমৃত কৌরের দেহটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। রক্তে ভরে গিয়েছিল সারাটা বার্থ। ক্রমে অমৃতের চোখ দুটো নিমিলিত হয়ে এসেছিল। মৃত্যুর আগে সে কোনো রকমে বলেছিল তার শেষ কথা, আমাকে তুমি খুন করেছো, আমি চললাম, তবে গুরুজির কৃপায় এই সারা ট্রেনটাকে ভেঙে চুরমার করে দেবো। এই বিষাক্ত ট্রেনের যাত্রীদের আমি নিশ্চিহ্ন করে দিয়ে যাব। তারপরে সব শেষ হয়ে গেল। সুরজিৎ আতঙ্কগ্রস্ত হয়েছিল, সন্দেহ নেই, কিন্তু নৈনি স্টেশনের কাছে সবুজ সংকেত না পাওয়ার জন্য ট্রেনটা হঠাৎ গিয়েছিল দাঁড়িয়ে। সেও তার রক্তমাখা কৃপাণটা অমৃতের সলমা চুমকি দেওয়ার সালোয়ারের মুছে খাপে ভরে ফেলেছিল এবং এক লাফ নৈনি স্টেশনের সামনে নেমে গিয়েছিল। নেশার করে তার মাথাটা তখন মাঝে মাঝে ঘুরছিল। নৈনি স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছাবার পরেই ঘটেছিল এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। একটা মালগাড়ি এসে ডিলাক্স ট্রেনটাকে মেরেছিল প্রবল ধাক্কা। সারাটা এলাকা কেঁপে উঠেছিল এক প্রচণ্ড শব্দে। নৈনি স্টেশনের প্ল্যাটফর্মটাও ভূমিকম্পের মতো কাঁপতে আরম্ভ করেছিল। সে আতঙ্কের সঙ্গে দেখা দিয়েছিল ডিলাক্স ট্রেনের ইঞ্জিনটা গিয়েছিল উল্টে এবং সেই সঙ্গে 5-6টা বগি উল্টে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সে যে বগিটিতে ছিল সেটাও গিয়েছিল সম্পূর্ণ দুমড়ে মুচড়ে। তারপর সারাটা এলাকা জুড়ে উঠেছিল যাত্রীদের প্রবল আর্তনাদ। সুরজিতের নেশার ঘোর তখন গিয়েছিল ছুটে। আতঙ্কগ্রস্ত হয়ে সে শুধু ভাবছিল অমৃতের শেষ কথা, বিষাক্ত ট্রেনটাকে ভেঙে চুরমার করে দেবো। তার স্পষ্ট মনে আছে সেদিন ছিল রবিবার, তারিখটা সম্ভবত 10ই অক্টোবর। সেই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরে জানা গিয়েছিল শতাধিক যাত্রী সেই ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিল এবং কয়েক শত যাত্রী প্রবলভাবে আহত হয়েছিল। সুরজিৎ সেই রাত্রে কোনো রকমের ওয়েটিং রুমে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিল। নেশার ঘরে ও ঘুমে তার দু চোখ বুঝে আসছিল, কিন্তু চোখ বুঝবার উপায় ছিল না। অসংখ্য রেলকর্মী, পুলিশ অফিসার ও লোকজনের ভিড়ে সারাটা স্টেশন তখন সরগম হয়ে উঠেছিল। একবার সে ভেবেছিল কোনো রকমের সেই রাত্রেই পায়ে হেঁটে চলে যাবে যমুনার পরাপারে এলাহাবাদ স্টেশনে, কিন্তু সে শক্তি তার তখন ছিল না। পরের দিন সকালে সে দেখেছিল সারাটা এলাকা জুড়ে উঠেছিল কান্নার রোল। আহতদের ত্রাণ কাজের জন্য এসেছিল অনেক রিলিফ ট্রেন এবং নিহতদের শনাক্তকরণের চেষ্টা চলছিল। সকাল হতে না হতেই সে পায়ে হেঁটে চলে এসেছিল এলাহাবাদ স্টেশনে এবং সেখানে কাটিয়েছিল 2 দিন। এলাহাবাদ স্টেশনেও তখন ছিল লোকের লোকারণ্য। দলে দলে লোক ছুটেছিল নৈনির দিকে আত্মীয় বান্ধবদের মৃতদেহ শনাক্তকরণের জন্য এবং মৃত আত্মীয়দের এনে কান্নায় ভেঙে পড়ছিলেন সবাই। আহতদের দলে দলে এলাহাবাদ, মির্জাপুর, কানপুর প্রভৃতি জায়গায় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। দিন 2 সেখানে থাকার পর সে একটা ট্রেনে কোনো রকমে ফিরে এসেছিল গুরদাসপুরে। গুরদাসপুর ফেরার পর সে দেখেছিল প্রীতম সিংয়ের বাড়ির দরজা বন্ধ। বন্ধ দরজার বাইরে থেকে ঝুলছিল এক তালা। তার হুঁশিয়ারি কারখানাও সে গিয়েছিল। তাকে দেখা মাত্রই কারখানার লোকেরা ভূত দেখার মতো চমকে উঠেছিল। সে তাদের কাছেই জানতে পেরেছিল ট্রেন দুর্ঘটনায় সে এবং অমৃত কৌর নিহত হয়েছে এবং তাদের মৃতদেহ শনাক্ত করা যায়নি। কারখানার লোকেরা তাকে নানা রকমভাবে জিজ্ঞাসাবাদ করেছিল এবং অমৃত কৌরের সম্বন্ধে জানতে চেয়েছিল। সে জেনেছিল প্রীতম সিং টেলিগ্রামে ট্রেন দুর্ঘটনার খবর পাওয়া মাত্র চলে গিয়েছিল ভাদুইতে। সে যে পূর্বে টেলিগ্রাম জানতে পেরেছিল সুরজিৎ এবং অমৃত কৌর দিল্লিগামী ডিলাক্স ট্রেনে রওনা হচ্ছে। হঠাৎ আমার চোখের সামনে ভেসে উঠেছিল একটা পুরনো ঘটনা। সেদিন রাতে সার্কিট হাউসে সুরজিৎ সিংয়ের আত্মার কাছে জানতে চেয়েছিলাম ভাদুইতে প্রীতমের শ্বশুরবাড়ির শ্বশুরমশাইয়ের নাম কি সুরিন্দর সিং। মাথা নেড়ে সুরজিৎ সিং জানিয়েছিল সে আমার অনুমান ঠিক। সুরজিৎ সিংয়ের ধরকাটা মুন্ডুটা এক চোখে আগুনে ভরা দৃষ্টি নিয়ে আমার দিকে এগিয়ে আসছিল এবং সাদা দাঁতের 2টো পাটিকে সমানে ঘষে চলছিল। সত্যি অতি ভয়ঙ্কর সে দৃশ্য। তার গরম নিঃশ্বাস পড়ছিল আমার গায়ে। বিন্দুমাত্র বিলম্ব না করে আমি ত্রিশূলটা উঁচু করে ধরবা মাত্র মুন্ডুটা দূরে সরে গিয়েছিল এবং কাতরভাবে জানিয়েছিল তার দেহটা লাশ কাটা ঘর থেকে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু মুন্ডুটা গুরদাসপুর শ্মশানের কাছেই একটা খালের ধারে পড়ে আছে। তাই সে বড়ই কষ্ট পেয়ে চলেছে। আবার সে কাতর কণ্ঠে জানিয়েছিল তাকে একটু শান্তি দেওয়ার জন্য। কেবলই মনে হচ্ছিল মাস 3 আগে এলাহাবাদে এক রবিবার সকালে এসেছিলেন সুরিন্দর সিং নামে এক সর্দারজি। বাড়ি তার ভাদুইতে
পেশা তার কার্পেটের ব্যবসা। জিজ্ঞাসা করায় তিনি জানিয়েছিলেন মির্জাপুরে মাহেশ্বরী পরিবারের কাছে এবং অন্যান্যদের কাছে তিনি আমার কথা জেনেছিলেন এবং একটু সাহায্যের জন্য এসেছিলেন। তার কাছেই জানতে পেরেছিলাম তার একমাত্র মেয়ে অমৃত কৌরকে নিয়ে তাদের জামাইয়ের এক বন্ধু গুরদাসপুরে যাচ্ছিলেন, কিন্তু সেই ট্রেনটি নৈনি স্টেশনের কাছে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় পড়েছিল। অনেক যাত্রী সেদিন মারা গিয়েছিল এবং অনেকে আহত হয়েছিল। নৈনিতে গিয়ে তারা মৃতদেহগুলির মধ্যে অমৃত কৌর অথবা জামাইয়ের বন্ধুকে শনাক্ত করতে পারেননি। বহু হাসপাতালে তারা ঘুরেছিলেন, কিন্তু আহতদের নামের তালিকার মধ্যে তাদের কোনো হদিশ পাননি। সুরিন্দর সিংয়ের কণ্ঠ তখন প্রবল শোকে প্রায় রুদ্ধ হয়ে আসছিল এবং দু চোখে জলেতে ভরে গিয়েছিল। তাকে সান্ত্বনা দিয়েছিলাম এবং জানিয়েছিলাম যতদূর মনে হয় অমৃত কৌর সে দুর্ঘটনার কিছুক্ষণ আগেই নৃশংসভাবে নিহত হয়েছে এবং তার স্বামীর বন্ধুটি তখনও বোধহয় বেঁচে আছে। সুরিন্দর সিং তখন নির্বাক, শুধু রুমাল দিয়ে চোখ মুছে চলেছিলেন। তিনি একটু থেমে তিনি বলেছিলেন সেই দুর্ঘটনার পরের দিনটায় তিনি শুধু ঘুরেছেন বিভিন্ন হাসপাতালে। অনেক রাত্রে তিনি জিপে করে ভাদুইতে বাড়ি ফিরে এসেছিলেন। ক্লান্ত শরীরে তখন ঘুমে এলিয়ে পড়েছিল, কিন্তু ঘুমাবার উপায় তার ছিল না। ঘরের মধ্যে বারবার তিনি শুনেছেন অমৃতের রাগত কণ্ঠস্বর আর প্রবল কাতরোক্তি। তারপরে তিনি ও তার স্ত্রী আতঙ্কের সঙ্গে লক্ষ্য করেছিলেন ঘরের ছাদের কোণে শূন্যে শুধু একজোড়া পা দোল খাচ্ছিল। দুটো নরম ও ফর্সা পা দেখে তাদের কেবলই মনে হচ্ছিল ওই পা দুটো বোধহয় অমৃতের। তারপরে প্রতিদিন রাত্রে তারা শুনতেন অমৃতের রাগত কণ্ঠস্বর আর প্রবল কাতরোক্তি। ভয়ে তারা ঘুমোতে পারতেন না। ওই একজোড়া পা ঘরের ছাদে এক কোণ থেকে আর এক কোণে সরে যেত আর একইভাবে দোল খেত। তাকে একটু অপেক্ষা করতে বলে আমি ঘরের ভেতর পূজার আসনে বসে দেখেছিলাম ওই পা দুটো এক নারী প্রেতাত্মার। তার অপঘাতে মৃত্যুর অল্প সময় পরেই একটা কোনো যানবাহনের দুর্ঘটনায় তার সারাটা শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। রয়ে গিয়েছিল শুধু হাঁটুর নিচের থেকে কাটা একজোড়া পা। তার প্রেতাত্মাটা যন্ত্রণায় হাহাকার করে ঘুরছিল এবং কাটা পা দুটো ঘুরে ফেরাচ্ছিল, কখনো নৈনি স্টেশনে, কখনো ভাদুইতে সুরিন্দর সিংয়ের বাড়িতে। সুরিন্দর সিং ও তার স্ত্রীকে দুটি রক্ষা কবচ দিয়েছিলাম এবং জানিয়েছিলাম 3-4 মাসের মধ্যেই আমি সেই প্রেতাত্মার শান্তির ব্যবস্থা করব। সেই সময়ের মধ্যে ওই কবচ দুটোর বলে তার নির্ভয়ে সময় কাটিয়ে দিতে পারবেন। বেশ বুঝেছিলাম ভাদুইতে সুরিন্দর সিংয়ের বাড়িতে প্রেতাত্মার উপদ্রব আর গুরদাসপুরে সূর্য সিংয়ের ধরকাটা মুন্ডের ঘনিষ্ঠ যোগাযোগ কথা। পরের দিন খুব সকালে চলে গিয়েছিলাম গুরদাসপুর শ্মশানে। তখন ভোর 5টা। গ্রীষ্মের রোদ তখনও দেখা দিতে আরম্ভ করেছিল। শ্মশানের ধারে দেখেছিলাম একটা সরু খাল। সেই খালের জল দিয়ে গ্রামবাসীরা চাষের ক্ষেতে সেচের কাজ করত। সে সময় খালটা ছিল শুকনো, তাতে জল ছিল না। খালের মধ্যে নেমে পড়েছিলাম। একধারে একটা উঁচু মতো ঢিপি দেখে দুহাত দিয়ে চাপ দিয়ে নাড়াতেই তার তলায় পেয়েছিলাম একটা নরমুন্ডু। দৃঢ় সন্দেহ হয়েছিল সেই মুন্ডু নিশ্চয়ই সুরজিৎ সিংয়ের। সেটাকে ব্যাগের মধ্যে ভরে সার্কিট হাউসে নিয়ে এসেছিলাম এবং সেদিন রাত্রে আবার সুরজিৎ সিংয়ের ধরকাটা মুন্ডুটা এসেছিল এবং কাতরভাবে অনুরোধ করেছিল আমি যেন দয়া করে তার একটু শান্তির ব্যবস্থা করে দিই। সেদিন বিকালে ডক্টর ভট্টাচার্যের বাড়িতে জানিয়েছিলাম তাদের অনুমান সম্পূর্ণ ঠিক। তাদের আশ্বাস দিয়েছিলাম সুরজিৎ সিংয়ের প্রেতাত্মা তাদের বাড়িতে আর কোনো দিন উপদ্রব করবে না। তাদের কাছ থেকে বিদায় নিয়ে পরের দিন সকালে বাসে রওনা হয়েছিলাম। আমার সঙ্গে ছিল সুটকেস, বেডিং ছাড়া ছিল ব্যাগের মধ্যে ভরা সুরজিৎ সিংয়ের সেই মুন্ডু। এলাহাবাদে ফেরার পর সেই মুন্ডুটাকে পরের দিন চুপি সারে দারগঞ্জ শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে এসেছিলাম এবং মায়ের কাছে প্রার্থনা জানিয়েছিলাম সুরজিৎ সিংয়ের প্রেতাত্মা যেন কোনো গৃহী পরিবারে আর গোলমাল না করে, আর সেই সঙ্গে তার আত্মার শান্তি কামনা করেছিলাম। অমৃত কৌরের প্রেতাত্মার জন্য সেদিন পুজো করেছিলাম এবং মায়ের কাছে তার আত্মার শান্তি কামনা করেছিলাম। নৈনি স্টেশন মাস্টার ও পদস্থ রেল কর্মচারীদের কাছে জেনেছিলাম লাইনের আশেপাশে মৃতদেহ যত খণ্ড বিখণ্ড অংশ পড়েছিল সেগুলো তারা ঝাড় দিয়ে একত্র করে দাহ করে দিয়েছিল। ওই মৃতদেহের টুকরোগুলোর মধ্যে বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গিয়েছিল একজোড়া নরম পা। সে দুটিকেও তারা সেই সময় জ্বালিয়ে দিয়েছিল। গুরদাসপুর থেকে ফেরার পর কার্পেট রপ্তানির ব্যাপারে ইন্সপেকশনে গিয়েছিলাম ভাদুইতে। সুরিন্দর সিংয়ের কার্পেট কারখানাতে যেতে হয়েছিল। তখন তার কাছে জেনেছিলাম আমার সঙ্গে দেখা হওয়ার দিন 2 পরেই তার বাড়িতে প্রেতাত্মার উপদ্রব সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছিল এবং তাদের জামাই প্রীতম সিংয়ের বাড়িতে কোনো উপদ্রব আর হয়নি। প্রীতম সিং ও অমৃতা কৌরের ছবি সেখানে দেখেছিলাম এবং লক্ষ্য করেছিলাম অমৃতা কৌর অপূর্ব সুন্দরী। সুরিন্দর সিং তখনও সেই শোককে ভুলতে পারেননি আর অমৃতা কৌরের কথা উঠতেই তার 2 চোখ জলেতে ভরে এসেছিল। এই ছিল আজকের প্রথম গল্প। চলে যাচ্ছি দ্বিতীয় গল্পে। কি নাম তোমার? জিজ্ঞাসা করেছিলাম বউটিকে। দর্শনের সেই দিনটাতে একজন ভলেন্টিয়ার ঘরে একটা স্লিপ দিয়ে গিয়েছিল। তাতে লেখা ছিল বাসবী দত্ত, ফিটের অসুখ। বাসবী চেয়ারে বসল না, পুরুষালী কণ্ঠে জানালো আমার নাম ভূত দাস। আমি তখন তার আপাদমস্তক সন্নিগ্ধ দৃষ্টিতে লক্ষ্য করে চলেছিলাম। সে ঘরে ঢোকার পরেই নাকে এসেছিল একটা বিশ্রী গন্ধ। তোমার কি ফিট হয়? একটু কঠোর কণ্ঠে তাকে জিজ্ঞাসা করেছিলাম। ফিট 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 বলেই অট্টহাসিতে সারাটা ঘর বাসবী কাঁপিয়ে তুলেছিল। সেই অট্টহাসিটাও পুরুষের কণ্ঠ নিঃসৃত।
মেয়েদের অট্টহাসি সে ধরনের হয় না। গভীর দৃষ্টিতে তার আপাদমস্তক আরও একবার দেখে নিয়েছিলাম। তার চোখেও তখন এক হিংস্র দৃষ্টি। ধীর পদক্ষেপে সে এগিয়ে আসছিল আমার দিকে। দাঁড়াও ওখানে, এক পা নড়বে না, গর্জন করে উঠলাম তার সামনে। বউটি সেখানে স্তব্ধ হয়ে দাঁড়ালো। তার পুরুষালী অট্টহাসি আর আমার গর্জন শুনে পর্দার ফাঁক দিয়ে বাইরে থেকে ভলেন্টিয়াররা ঘরের মধ্যে উকিঝুঁকি মারছিল। তাও বেশ লক্ষ্য করেছিলাম। তোমার নাম যে ভূত তা তোমার আচরণ ও কথাবার্তা থেকে সুস্পষ্ট বুঝতে পারছি, কিন্তু তাহলে বাসবী কার নাম? জিজ্ঞাসা করেছিলাম তাকে। বাসবী? বাসবী আমার স্ত্রী, দেখবেন তাকে। বলার পরেই সামনের বউটি এগিয়ে এসে প্রণাম করলো এবং আঁচল দিয়ে চোখ মুছতে লাগলো। আমি তার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করেছিলাম, তোমার নাম বাসবী? তুমি কি ভুগছো ফিটের অসুখে? চোখ মুছতে মুছতে বউটি মেলি কণ্ঠে উত্তর দিয়েছিল, হ্যাঁ বাবা, এই অসুখের জন্যই আমি বড় কষ্ট পাচ্ছি। বাড়ি ছেড়ে এক পাও বার হতে পারি না। আজই আপনার কাছে এসেছিলাম খুবই ভয়ে এবং সন্তর্পণে। পাশের রাস্তায় আমার সেই ভয়াবহ ফিট দেখা দেয়। বাড়িতেও সবসময় বড় ভয়ে থাকতে হয়। মাত্র 2 দিন আগে ভাতের হাঁড়ি থেকে ফ্যান গলাবার সময় ফিট হয়ে সেই হাঁড়ির ওপরই পড়ে গিয়েছিলাম। সারা বাম হাত গরম ফ্যানে পুড়ে গিয়েছিল। এই দেখুন বাবা। তারপরেই বউটি আঁচল সরিয়ে দেখালো সারাটা বাম হাত বড় বড় ফোসকা। দেখেই বুঝলাম ফোসকাগুলোর ওপর বার্নাল মাখানো হয়েছে। তখন সেই বিশ্রী গন্ধটা ঘর থেকে মুহূর্তের মধ্যে চলে গিয়েছিল। কতদিন তোমার এই ফিট হচ্ছে মা? জিজ্ঞাসা করেছিলাম বাসবীকে। উত্তরে সে জানিয়েছিল, তা বেশি দিন নয়, এই ধরুন মাস 3। এ রোগ আমার কখনো ছিল না। তবে একটা কথা বাবা, যখন ফিটটা হয় সে সময় আমি সম্পূর্ণ জ্ঞান হারিয়ে ফেলি। সারাটা শরীরে দেখা দেয় এক দুর্জয় শক্তি। আমি সে সময় কি যে বলি আর কি করি কিছুই মনে থাকে না। মেয়েটির 2 চোখ দিয়ে তখন ঝরছিল অবিশ্রান্ত বাড়িধারা। মনে কীরকম একটা মমতা জেগেছিল বাসবীর ওপরে। তোমার মুখটা দেখে মনে হচ্ছে তোমাকে আগে কোথাও দেখেছি। তখন বোধহয় তুমি এত রোগা ও কালো ছিলে না। তুমি কি আগে কখনো আমার কাছে এসেছিলে? জিজ্ঞাসা করেছিলাম তাকে। হ্যাঁ বাবা, কাঁদতে কাঁদতে বলেছিল বাসবী। আপনার কাছে এসেছিলাম আমার শাশুড়ির সঙ্গে বছর 3 আগে। তখন আমার ফিট হতো না। আমার শাশুড়ি মাকে আপনার কাছে এনেছিলাম অন্য একটা ব্যাপার নিয়ে। আমার স্বামী তখন ছিলেন নিরুদ্দেশ। আমাদের ছিল সোনার সংসার। আমার বিধবা শাশুড়ি, আমি আর আমার স্বামী। আমরা থাকতাম শিউড়িতে লালকঠি পাড়ায়। আজও আমরা সেইখানেই শ্বশুরবাড়িতেই আছি। কি ব্যাপারে এসেছিলে বলো তো মা? জিজ্ঞাসা করেছিলাম তাকে। আমার স্বামী বিবাহের বছরখানেক পরেই হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান। থানায় ডায়েরি করা হয়েছিল। তার সন্ধানের জন্য খবরের কাগজেও বিজ্ঞাপন ছাপা হয়েছিল, কিন্তু কোনো জায়গা থেকে কোনো খবরাখবর পাওয়া যায়নি। তারপর শাশুড়ি মা আপনার কাছে আমাকে এনেছিলেন। মনে আছে কিনা জানি না, আপনি তখন জানিয়েছিলেন আমার স্বামী বেঁচে আছেন এবং তার খবর 5 বছরের আগে পাওয়া যেতে পারে না। আমরা যেন কোনো খোঁজখবর না করি, কারণ খোঁজখবর করলেও কোনো ফল হবে না। আমি যেন সেই দিনের প্রতীক্ষায় থাকি। কিন্তু তার বছরখানেক পরে আমাদের কুলপুরোহিত জানিয়েছিলেন আমার স্বামী নিশ্চয়ই মারা গিয়েছেন। আমি যেন তার শ্রাদ্ধশান্তি করি এবং বিধবার জীবনযাপন করতে থাকি। আমার স্বামীর শ্রাদ্ধশান্তি না করার জন্যই নাকি আমাদের সংসারের পতন দেখা গিয়েছে। তবে একথা সত্যি, শিউড়ি থেকে কিছু দূরে আবেদনগড়ের পাশে কানাচিতে আমাদের ছিল কয়েক বিঘা ধান জমি। সেখানে ধানের ফলন খুব ভালো হতো। আমাদের সংসারের চাহিদা ও ভাগচাষিদের অংশ মিটিয়েও আমরা যথেষ্ট অর্থ পেতাম। কিন্তু আমার স্বামী নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর দেখাশোনার লোক না থাকায় ভাগচাষির দল আমাদের প্রাপ্য ধান আর দিতে চাইতো না। পরে আহমেদনগরের এক ধনী জোরদার আমাদের ধান জমি দখলটা জবরদখল করে নিয়েছিল। আমার তখন বেশ মনে পড়েছিল সেই বছর 3 আগেকার কথা। হ্যাঁ মা, এখন সব কথাই মনে পড়ছে, বলেছিলাম তাকে। কিন্তু তোমার আজ এই রুগ্ন চেহারা হলো কেন? জিজ্ঞাসা করেছিলাম। বাসবী কাঁদতে কাঁদতে বলেছিল, কুলপুরোহিতের কথায় আমার শাশুড়ি মা এবং শ্বশুরবাড়ির অন্যান্য লোকেরা আমার স্বামীর শ্রাদ্ধশান্তি করতে আমাকে বাধ্য করেছিল এবং তারপর আমাকে থান ধুতি পরতেও বাধ্য করেছিল। সেইখানেই শেষ নয়, একাদশী, নির্জলা উপবাস, বৈধব্যের কঠোর নিয়মনিষ্ঠা আমাকে পালন করে চলতে হয়েছে। কিন্তু আমার মনের মধ্যে সর্বদাই ছিল একটা সংশয় এবং দোটানা। কেবলই মনে হতো আপনার কথা, যা আমি দৈববাণী রূপেই জানতাম। তাই কুলপুরোহিতের কথায় স্বামীর শ্রাদ্ধশান্তি করতে আর বৈধব্যের কৃচ্ছতা সাধন করতে মন একেবারেই চাইতো না। কিন্তু সে কথা কাউকে বলবার উপায় ছিল না। একদিন স্বপ্নে আপনার দর্শন পেয়েছিলাম এবং স্বপ্নের মধ্যেই আপনি বলেছিলেন, তোর স্বামী তো বেঁচে আছে মা, তুই বিধবা সেজে কষ্ট পেয়ে মরছিস কেন? পরের দিন শাশুড়ি মাকে সেই স্বপ্নের কথা জানিয়েছিলাম এবং তিনি তা হেসে উড়িয়ে দিয়ে বলেছিলেন, আমার কুলপুরোহিত ছাড়া কাউকে মানি না। সে কঠোর বৈধব্য জীবনের ফলে আমার শরীর একেবারে ভেঙে গিয়েছে। আমি দোকান ভরে তার কথাগুলো
শুনে চলেছিলাম আর বেশ উপভোগ করেছিলাম। দুঃখ হচ্ছিল বাসবীর জন্য। কিছুক্ষণ থেমে সে আবার কাঁদতে কাঁদতে বলে চলল, সত্যি আপনার কথা অনুযায়ী আমার স্বামী নিরুদ্দেশের ঠিক 5 বছর পরে মাস 3 আগে হঠাৎ এসে হাজির হলেন। তার শরীর তখন ছিল সম্পূর্ণ ভগ্নদশায়। তার কাছেই জানতে পারি সংসারের প্রতি তার জেগেছিল অদ্ভুত অনাসক্তি। বিবাহের বছরখানেক পরেও আমার যখন কোনো সন্তানাদি হয়নি, তখন শ্বশুরবাড়ির সকলেই তাকে দ্বিতীয়বার বিবাহ করার জন্য পীড়াপিড়ি করেছিল, কিন্তু সেটা তিনি একেবারেই সহ্য করতে পারেননি। আমাকে তিনি খুবই ভালোবাসতেন। তিনি ভাবতেও পারেননি যে তাকে আবার অন্য কাউকে বিবাহ করতে হবে। তাই একদিন শেষ রাতে তিনি হঠাৎ ঘর ছেড়ে চলে যান। তিনি ঘর ছেড়ে যাওয়ার পর ভোরবেলায় দেখেছিলাম খিড়কির দরজাটা ছিল খোলা, আর খুঁজে দেখেছিলাম আলমারির মধ্যে সব কিছু পড়েছিল। ছিল না শুধু তার মানি ব্যাগটা। ওই মানি ব্যাগটার মধ্যে যে কোনো সময় থাকতো 1000 খানেক টাকা আর আমার একটা ছবি। তার কাছেই শুনেছি তিনি চলে গিয়েছিলেন লক্ষ্মণঝোলা পেরিয়ে এক সন্ন্যাসীদের আখড়ায়। সেখানে তিনি অন্যান্য সন্ন্যাসীদের সঙ্গে সাধন ভোজন করতেন। গেরুয়া ধারণ করেছিলেন। আখড়ার মঠাধ্যক্ষ প্রায় সুদীর্ঘ 5 বছর কাটাবার পর খবর পেয়েছিলেন আমার স্বামীর মানিব্যাগের মধ্যে আছে এক মেয়ে ছেলের ছবি। আমার সন্ন্যাসী স্বামী সেখানে মানিব্যাগের সেই ছবিটাতে অতি সযত্নে লুকিয়ে রাখতেন এবং অবসর পেলেই ছবিটাকে দেখতেন। মঠাধ্যক্ষের নির্দেশে আমার স্বামীকে সেই মানিব্যাগ ও ছবি তাকে দেখাতে হয়েছিল। সেই দিনই মঠাধ্যক্ষ বাবাজির কঠোর নির্দেশে আমার স্বামীকে তারা আখড়া থেকে বিদায় নিতে হয়েছিল। মঠাধ্যক্ষ রূঢ় ভাষায় জানিয়েছিলেন, তেল আর জল কখনো মিলতে পারে না, সন্ন্যাস ও সংসার কখনো একসঙ্গে চলতে পারে না। সন্ন্যাস জীবনের কঠোর আচারের মধ্যে নারীর ছবি নিয়ে থাকা মহাপাপ। কপরদক্ষিণ অবস্থায় আমার স্বামী তখন সে আখড়া থেকে বেরিয়ে পড়েছিল। কিন্তু কিছু দূর আসার পরেই তার মনের মধ্যে এসেছিল একটা প্রবল ধিক্কার ও আত্মগ্লানি। তিনি একুল ওকুল দুকুলই হারিয়েছিলেন। হঠাৎ বাসবীর চেহারা মুহূর্তের মধ্যে পাল্টে গেল। ভদ্রকালী মা ধরল রুদ্রাণী রূপ। 2 চোখে তার তখন অগ্নিশিখা। বড় বড় দাঁতগুলো বার করে আবার আগের মতো পুরুষালী কণ্ঠে অট্টহাসি হাসতে আরম্ভ করলো। সারাটা ঘর সেই বিশ্রী গন্ধে ভরে গেল। আমি মুহূর্ত মাত্র সময় নষ্ট না করে পাশেই পুজোর বাক্সটা থেকে ত্রিশূলটা বার করে ফেললাম এবং বাসবীর সামনে উঁচু করে ধরলাম। বাসবীও মাটির ওপর আছড়ে পড়ে ছটফট করতে লাগলো, কিন্তু সেই বিশ্রী গন্ধটা ঘর থেকে গেল না। কাউকে এতক্ষণ সময় দর্শনে কখনো বসতে দিই না, তাই ভলেন্টিয়ারের দল অস্থির হয়ে উঠেছিল। বাসবীর কণ্ঠে আবার শোনা গেল সেই পুরুষালী অট্টহাসি। চিৎকার করে উঠলাম, বলো বলো তুমি কে? পুরুষালী কণ্ঠে উত্তর এলো, আমি ভূতদাস। তা তো বেশ বুঝতে পারছি, কিন্তু বাসবী তোমার কে? কেন ঘুরছো তার সঙ্গে? এবার পুরুষালী কণ্ঠটা একটু ধীর হলো এবং সে ধীর গলায় বলল, আমি তার স্বামী ভূতনাথ দাস। সকলে আমাকে ডাকতো ভূত দাস বলে। আমার সম্বন্ধে সব কিছুই আপনি বাসবীর কণ্ঠে শুনেছেন, শুধু একটা কথা বাদ দিয়ে। লক্ষ্মণঝোলা ছেড়ে বাড়ি ফেরার পথে দুঃসহ মানসিক অবসাদের মধ্যে একটা বড় দড়িতে গলায় পাথর দিয়ে ঋষিকেশে গঙ্গায় আমি ডুব দিয়েছিলাম। সেইভাবে আত্মহত্যা করা ছাড়া আমরা কোনো উপায় ছিল না। কিন্তু বাসবীকে আমি ভুলতে পারিনি এবং তাকে ছেড়ে আমি থাকতেও পারবো না। সব বুঝতে পেরেছি, কিন্তু শোনো ভূত দাস, তুমি তো বলছো বাসবীকে ভালোবাসো। আজ তোমার উপস্থিতির জন্য মেয়েটা কত কষ্ট পাচ্ছে তা কি একবার ভেবে দেখেছো? যখন তুমি বাসবীর মধ্যে আশ্রয় নাও তখন তার ফিট হয়। তুমি বাড়িতে আসার পর পুনরায় তাকে সধবার জীবনযাপন করতে হচ্ছে। প্রায় নিশুতি রাতে বাসবী দেখে বিছানার উপর তুমি তার পাশে নেই এবং সেই সারাটা বাড়ি তোমার সন্ধানে ঘুরে বেড়ায়। গত 3 মাস ধরে তুমি বাড়িতে ফেরবার পর মেয়েটা দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে। তার চোখের কোলেতেও দেখা দিয়েছে ঘন কালির দাগ। আহারে রুচি নেই। সকলে ভাবছে প্রায় 3 বছর কঠোর বৈধব্যের জীবনযাপন করার পর আমিষ আহার আর ভালো লাগে না। কোনো সাজগোজ সে করতে চায় না। দাম্পত্য জীবন বলে তার কিছুই নেই। তুমি যদি তাকে সত্যিই ভালোবাসো তাহলে তাকে ছেড়ে পুনরায় ঋষিকেশে ওই গঙ্গার জলের মধ্যে তোমাকে এখনই চলে যেতে হবে। বাসবী তখন রক্তরাঙা দুটো চোখ নিয়ে হাত দুটোকে বাড়িয়ে থপ থপ করে আমার দিকে এগিয়ে আসছিল। গর্জন করে যখন বলেছিলাম তুমি যাবে নাকি, সেইভাবেই উত্তর দিয়েছিল, বাসবীকে ছেড়ে আমি যেতে পারবো না। তুমি যাবে কিনা এখান থেকে? সে সেইভাবেই উত্তর দিয়েছিল, বাসবীকে ছেড়ে আমি যেতে পারবো না। আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। কিছুমাত্র বিলম্ব না করে ত্রিশূলটাকে তার কপালে ছুঁয়ে দিয়েছিলাম। বাসবী তৎক্ষণাৎ মাটির ওপর আছড়ে পড়েছিল এবং তার মুখ থেকে শোনা যাচ্ছিল একটা গোঙানির শব্দ। একটু পরেই সে ধর্মড়িয়ে উঠে বসেছিল এবং বলেছিল, আমার এই ধরনের ফিট হচ্ছে। তার মাথায় হাত বুলিয়ে সস্নেহে বলেছিলাম, তোমার আর কোনো দিন ফিট হবে না মা, তুমি এবার নিশ্চিত মনে শিউরিতে ফিরে যাও। এই ছিল আজকের গল্প। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভালো মন্দ দুই জানান। আপনাদের প্রত্যেকটা কমেন্টের আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের এই কমেন্ট আমার কাছে প্রচণ্ড মূল্যবান, তাই অবশ্যই কমেন্ট করে আমাকে জানান কেমন লাগলো এই গল্প। দেখা হবে অন্য এক গল্পে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।